ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পার্বত্য পরিস্থিতি। ৭২ ঘন্টার অবরোধ শেষে চলছে দূরপাল্লার যানবাহন, ফিরতে শুরু করেছেন আটকে পড়া পর্যটকরা। কক্সবাজারের ডুলা হাজরায় ডাকাত ধরতে যৌথ বাহিনীর অভিযান, ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা নিহত, সন্দেহভাজন ৩ জন আটক। গণ অভ্যুত্থানের পর নেত্রকোনায় আশ্রয়নের ঘর ফেলে পালিয়েছেন দখলদাররা, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভূমিহীনের তালিকায় সম্পদশালীরা। সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন, যেমনটা শুনলেন প্রথম শিরোনামেই। খাগড়াছড়িতে সংঘাত হামলার প্রতিবাদে জম্মু ছাত্র জনতার ডাকা ৩ দিনের অবরোধ কর্মসূচি শেষ হয়েছে। ভোর ৬টায় এই কর্মসূচি শেষ হয়। এতে সকাল থেকেই সড়কে এখন ব্যস্ততা বাড়ছে, দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে এবং পরিবেশ স্বাভাবিক থাকায় সব ধরনের পরিবহন চলাচল করছে জেলার অভ্যন্তরীণ রুটেও। ইতিমধ্যেই সাজেকে আটকে পড়া পর্যটকরা খাগড়াছড়িতে ফিরতে শুরু করেছেন, আর সড়কের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তো কাউন্টারও বন্ধ ছিল, তো আজকে সকালে গেছি দেখি যে কাউন্টারও খোলা আছে। তো আজকে ওনারা বললো, ক্লিয়ারেন্স দিলে যে আজকে কোনো অসুবিধা নেই, আপনারা যেতে পারবেন। অনেক আনন্দ লাগতেছে, আমাদেরকে খুব ভালো লাগতেছে, কারণ আমরা অনেক দূর থেকে আসছি। তো মানে আমরা যদি থাকতেও পারি, থাকিও যদি আমাদের একটু কষ্ট হয়, তারপর যদি জিনিসটার জায়গাটা দেখে যাইতে পারি, অনেক আনন্দ লাগবে। এখন থেকে নিয়মিত খাগড়াছড়ি চট্টগ্রাম রোডে গাড়ি চলাচল চলবে। আমরা এ পর্যায়ে খাগড়াছড়িতে যাচ্ছি, আমাদের সহকর্মী শাহরিয়ার ইউনুস অপেক্ষা করছেন। শাহরিয়ার, যেহেতু ৭২ ঘন্টার যে অবরোধ সেটি তো শেষ হয়ে গেল, দীঘিনালার জনজীবন এবং পর্যটক যারা আছেন তাদের চলাচল কতটা স্বাভাবিক মনে হচ্ছে? বৃষ্টি ৭২ ঘন্টার অবরোধ ভোর ৬টায় শেষ হয়েছে এবং অবরোধ শেষ হওয়ার পর থেকেই এখানকার সবকিছুর পরিবেশ একেবারেই পাল্টে গেছে। সড়কে যান চলাচল যেমন বেড়েছে, তেমনি করে মানুষের চলাচলটুকু বেড়েছে। হাট বাজারে বিভিন্ন কৃষি উৎপাদিত কৃষি পণ্য নিয়েই প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন বেচা কেনার করার জন্য এসেছে এবং সেটা আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ একদম জমজমাট স্বাভাবিক একটা পরিস্থিতি। একই অবস্থা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা, যেখানে অবরোধ এবং সহিংসতার ঘটনায় ঘিরে একটা থমথমে পরিস্থিতি ছিল, সেটা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে। একদম জনজীবনের কোনো ধরনের কোনো বিরূপ প্রভাব আমরা দেখতে পাইনি। সবকিছু মিলিয়ে একেবারে এই স্বাভাবিক পরিস্থিতি দূর প্রত্যন্ত পাহাড়ি পল্লীতেও ছড়িয়ে গেছে। অর্থাৎ সবকিছু মিলে একদম স্বাভাবিক পরিস্থিতি জনজীবন, বাণিজ্যে, যানবাহন চলাচলে। এছাড়া যদি বলি তাহলে সাজেকের যে পর্যটক আসা যাওয়ার যে বিষয়টি, সেটা একেবারে বিভিন্ন ভাবেই যে আগে যে পরিবেশে পর্যটকরা যাতায়াত করতেন বিভিন্ন পরিবহন নিয়ে, একদম নির্দ্বিধায় তারা সেখানে যাচ্ছেন। পথে কোনো ধরনের প্রতিবন্ধকতার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। এছাড়া সাজেক থেকে সেনা এবং পুলিশের বিশেষ নিরাপত্তায় ৭টা থেকেই পর্যটকরা ফিরেছেন এবং আমরা যে সকল পর্যটকরা এসেছে তাদের সাথে কথা বলেছি, তাদের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে আমরা দেখেছি। তারা যে আটকা পড়েছিল সেখান থেকে তারা শহরে একেবারে বিশেষ নিরাপত্তায় খাগড়াছড়িতে পৌঁছেছে, সেই সব জায়গা থেকে তারা একেবারে বেশ খুশি, সেটা আমরা দেখতে পেয়েছি। এছাড়া সবকিছু মিলিয়ে খাগড়াছড়ি এবং বিভিন্ন উপজেলার যে পরিবেশ, সেটা একেবারেই স্বাভাবিক হয়েছে। জনজীবনে কোনো ধরনের আতঙ্ক নেই, ভয় নেই, কিছু নেই। সবকিছু মিলিয়ে মানুষের মধ্যে একটা স্বস্তি, স্বাভাবিক যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সেটাও পাড়া মহল্লা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ি বাঙালি উভয়ই একসাথে এখানে জীবনযাপন করছে ঠিক স্বাভাবিকভাবেই, সেটুকু আমরা দেখতে পেয়েছি। বৃষ্টি, ধন্যবাদ। অনেক শুনছিলাম আমরা। যমুনা টেলিভিশনে খবর প্রচারের পর বান্দরবানের থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নের দুর্গম পাড়ার ৩৫০ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ। অসুস্থ হয়ে পড়াদের চিকিৎসাও দিয়েছে ত্রাণের সাথে যাওয়া মেডিকেল টিম। সহকর্মী বাটিং মার্মার তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন আরেক সহকর্মী আখলাকুস সাফা।
গেল বছরের বন্যা আর পাহাড় ধসের পর এবারের বন্যা আর অতিবৃষ্টিতে তীব্র খাদ্য সংকটে রেমাক্রির দুর্গম পাহাড়ি এলাকার মানুষ। সরেজমিন পরিস্থিতি দেখে এসে 13 সেপ্টেম্বর এই রিপোর্ট প্রচার করে যমুনা টেলিভিশন। কিছুই নাই, বাঁশকুড়ু খেতে যে বাঁশকুড়ু নিয়ে সিদ্ধ করে ওতে খায় বলে লবণ দেয়। 18 সেপ্টেম্বর সীমান্তবর্তী ওই 3 ওয়ার্ডের রিজার্ভ এলাকায় ত্রাণ নিয়ে রওনা দেয় যমুনা টিভি সহ স্থানীয় গণমাধ্যম প্রতিনিধিরা। এ কাজে হাত বাড়িয়ে দেয় সচেতন যুব সমাজের গড়া স্বেচ্ছাসেবক দল ও হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশন, সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেয়ার গিভার্স টিম ও বান্দরবান হেডম্যান কারবারি কল্যাণ পরিষদ। থানচি থেকে 25টি ইঞ্জিন বোটে যাত্রা শুরু করে প্রথম দিন বড় মোদেকে পৌঁছায় ত্রাণ দল। পথে ছিল নানা প্রতিবন্ধকতা। আমাদের থানচি উপজেলার অলমোস্ট 21টা পাড়ার জনগণের যে খাদ্য ঘাটতি হয়েছে, সে কারণে আমরা যখন জানতে পেরেছি যমুনা টিভির মাধ্যমে, এটার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জন সাহায্যের মাধ্যমে আমরা অনেকগুলো ত্রাণ পেয়েছি। পরের দিন সকাল 8টায় আবারও যাত্রা সীমান্তবর্তী বুলুপাড়ায়, পৌঁছাতে হয়ে যায় বিকেল। পরের দিন সকালে বিভিন্ন পাড়ার মানুষ জড়ো হয় সেখানে। খাদ্যের পাশাপাশি দেয়া হয় তাদের চিকিৎসা সেবা। 57 বিজিবির সহায়তায় 7টি স্পটে চলে ত্রাণ ও চিকিৎসা সেবা কার্যক্রম। গত বছরে বন্যা ও পাহাড় ধসে অনেকেরই জুম ফসল ভেসে যায়, ঘরে তুলতে পারেনি। এ বছরেও অতিবৃষ্টির কারণে নদীর স্রোত থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় খাদ্য সংকটে ছিল 2 মাস ধরে। আপনাদের সহযোগিতা পেয়ে খুশি এবং ধন্যবাদ জানাই। আমার জুমের ফসল ঘরবাড়ি বন্যায় ভেসে গেছে, খুব কষ্টে আছি। আপনাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানাই। থেকে যে লোকটা আসতেছে আমাদেরকে গরিব দুঃখের মানুষদেরকে চাউল আর নাপি ওষুধপত্র দিতেছে, এটা খুব আমরা খুশি আছি। ডাক্তার কিংবা ক্যাম্পের স্বাস্থ্যকর্মী আসা খুবই অসম্ভব ব্যাপার। আমরা যে নিজে আসছি এখানে, এমনি পথটা অনেক কঠিন। আসার যে আমরা আসছি এখানে অনেক দূরের মানে কঠিন দুর্গম একটা পথ, অনেক খরচ করার পরও তারপরও আসতে গিয়ে যে অনেক বিপদের সম্মুখীন হতে হয়। সেজন্যই হয়তো ক্যাম্প কিংবা ক্যাম্প করতে আসা অনেক কঠিন ব্যাপার, অনেক রিস্ক নিয়ে আসতে। আসার পর আমরা আসলাম, এসে দেখলাম যে এখানে অনেক রোগী আছে। সবাই সম্মিলিতভাবে যতটুকু পেরেছি এখানকার লোকদের মাঝে আমরা কিছু খাদ্য বিতরণ করেছি, কিছু কাপড় চোপড় এনেছি, সেটাও আমরা বিতরণ করেছি। বিভিন্ন পাড়াতে ত্রাণ দিয়ে এসেছি। আমরা সবাই দেখলাম যে আসলে এই ওনাদের জন্য ত্রাণ খুব জরুরি ছিল। এবছরও নষ্ট হয়েছে সেখানকার জুমের ফসল, তাই আগামী বছরও খাদ্য সংকটের শঙ্কা আছে। স্থানীয়রা চান এ সংকটের স্থায়ী সমাধান হোক। আখলাকুস সাফা, যমুনা নিউজ। কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে ডাকাতদের হামলায় এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। গতরাতে অভিযান চলাকালে ডুলাহাজেরার মাইসপাড়া এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সরওয়ার নির্জন। রামু সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। চকরিয়া থানার ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানিয়েছেন, মাইসপাড়া গ্রামের অস্ত্র উদ্ধার অভিযানে যৌথ বাহিনীর একটি দল যায়। রাত 12:30টার দিকে একটি বাড়ি তারা ঘিরে ফেলেন। এক পর্যায়ে লেফটেন্যান্ট তানজিমের সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তানজিম। কক্সবাজার সদর হাসপাতালে নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আর জিজ্ঞাসাবাদের জন্য 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। নিহতের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার বেতকা গ্রামে। চট্টগ্রাম 6 আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় সাধারণ মানুষ ফজলে করিম চৌধুরীর বিচারের দাবিতে বিক্ষোভ করে। সকালে চট্টগ্রাম 6 আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আদালত থেকে কারাগারে নেওয়ার সময় তাকে বহনকারী প্রিজন ভ্যান লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে বিক্ষুব্ধ জনতা। এ সময় তার দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে তাদের সাথে পুলিশের ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এর আগে সকাল 7টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে নিয়ে আসা হয় সাবেক এই এমপিকে। করিম জুন্নাকে কি করে সকাল 7টার মধ্যে কোর্ট বিল্ডিং এ আনে, আদালত কি করে বসে? প্রবাসী মূসা থেকে শুরু করে কম করে 1 ডজন খুনের সাথে এবং গুমের সাথে জড়িত। উনি একজন চিহ্নিত সন্ত্রাসী, উনি হাজার হাজার নেতা কর্মী হত্যাকারী একজন সন্ত্রাসী। জনাব নুরুল আলম নুরু হত্যার সঠিক বিচার এই জুন্না 1 নম্বর আসামি, এই জুন্নার ফাঁসি দাবি করছি।
কোর্ট পুলিশের দাবি নিরাপত্তার কথা বিবেচনা করেই আদালতে আনার এই সময় নির্ধারণ করা হয়েছে। আদালতের তো টাইম ফ্রেম নাই, আদালত আপনারা দেখে রাখবেন সন্ধ্যার পরেও কাজ করে, তাহলে একটু আর্লি কাজ করতে তো আসলে সমস্যা আমি দেখি না। আর বেসিক্যালি একটু নিরাপত্তার কথাটা ভেবেই আমরা একটু সকালে ব্যবস্থা করেছিলাম। এ সময় রাউজান থানায় দায়ের হওয়া দুটি মামলায় তাকে আটক দেখানো হয়। 2019 সালে মুনিরিয়া যুব তাবলিগ কমিটির কার্যালয় ও আবাদতখানা ভাঙচুর মামলায় পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালত 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। পরে নগরীর আরও 3টি থানায় দায়ের হওয়া পৃথক মামলায় আটক দেখানো হয় ফজলে করিমকে। তবে এসব মামলা হয়রানি ও উদ্দেশ্যমূলক বলে দাবি তার আইনজীবীর। 2024-এ মামলাটা করেছে, সো সেই ক্ষেত্রে আপনি মামলাটা তো আগে প্রমাণের ব্যাপার আছে না, তাও কি উনি আর আদেশক্রমে 2 গ্রুপ মারামারি করেছে। ওখানে তো 2টা ইসলামিক গ্রুপ আছে, তাদের মধ্যে মারামারিটা হয়েছিল। তো আপনি বলে দিলেন যে উনি ওনার আদেশক্রমে ছাড়া আর একটি বাক্য নাই। এবিএম ফজলে করিম চৌধুরী আওয়ামী লীগ সরকারের হয়ে 5 বার এমপি নির্বাচিত হয়েছেন। গত 12 সেপ্টেম্বর ভারতে পালানোর চেষ্টাকালে আখাউড়া সীমান্তে ধরা পড়েন তিনি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। সেশন জট নিরসন, 4 মাসিয়া সেমেস্টার সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। সকালে বিভাগে তালা ঝুলিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে অবস্থান কর্মসূচি করেন তারা। আজকের মধ্যেই পরীক্ষার সময় নির্ধারণের পাশাপাশি পূজার ছুটির আগে পরীক্ষা শেষ করারও দাবি জানান শিক্ষার্থীরা। এছাড়া শিক্ষক মুশতাক আহমেদের বিরুদ্ধে প্রশাসনের কাছে করা অভিযোগের তদন্তে বিভাগ থেকে সর্বাত্মক সহযোগিতা করার দাবিও জানানো হয় এই বিক্ষোভ কর্মসূচি থেকে। বিশ-21 সেশনে দীর্ঘ 3 মাসের বেশি সময় ধরে 2টা পরীক্ষা হয়ে আটকে আছে এবং তারপরে আর কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয় নাই, কোনো ধরনের রুটিন দেওয়া হয় নাই। আমাদের ব্যাচমেটরা যারা অন্যান্য ডিপার্টমেন্ট বা অন্য বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা এখন জবের প্রিপারেশন নিচ্ছে বা অনেকেই জব সেক্টরে ঢুকে গেছে। আমরা এখনো 4th ইয়ার ফার্স্ট সেমিস্টার মাত্র। নেত্রকোনায় আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘর খালি পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাবশালীদের অনেকেই হাতিয়ে নিয়েছেন আশ্রয়নের ঘর, যারা এখন পলাতক। আর ভূমিহীন তালিকা পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন উপকারভোগীরা। নেত্রকোনার পূর্ব ধলা উপজেলার ধলা এলাকায় আশ্রয়নের 12টি ঘর, যার 11টিতেই নেই বাসিন্দা। একই চিত্র আটপাড়া উপজেলার ভরতুষি গ্রামে। প্রশাসনের দেয়া 50টি ঘরের 39টি খালি। স্থানীয়দের অভিযোগ, 2022 সালে রাজনৈতিক বিবেচনায় ঘর বরাদ্দ দেয় আওয়ামী লীগ সরকার। ভূমিহীনদের পরিবর্তে অনেক প্রভাবশালী হাতিয়ে নিয়েছে ঘর। সরকার পতনের পর যারা এখন পলাতক। 12টা ঘরে আমি একলাই থাকি, আর আরেকজন আছে আমার সাথে, একজন পরে আইসে আর আমি প্রথম থেকে একলাই থাকতেছি। যারা আছে তারা বলেছে 2 দিন 4 দিন তাকে জায়গায় যে তালা মারা। প্রত্যেককে গরিব যদি একটা ঘর পাইতো বন্ধ কি ভালোই ছিল এটা, কিন্তু তা হয় নাই। এই নেতৃবৃন্দ নেতারার হস্তক্ষেপ, নেতারার পরিচিত লোকজন দেওয়া হয়েছে কিংবা পয়সার বিনিময়ে দেওয়া হয়েছে। উপকারভোগীরা বলছেন, জেলার প্রতিটি আশ্রয়ণ প্রকল্পেই অসংখ্য ঘর খালি। নতুন করে ঘর বরাদ্দের তালিকা করার দাবি তাদের। আমার নাতি হুতি আছে, হুতাই না, আমার একটা ঘর বাড়ি নাই। গেছিলাম, ছবি টবি জমা দিছি, আমরা একটা গদ দিল না, কনা জমাই রাইছি, তা কয়েন গদ দেওয়া যেত না। বাঙ্গা পানি ভরে ঘরে চাল দেয়া, পানি ভরে আমি একদিন টুমুর সাহেবরা বলছি, পরে কইছে নিজেরা ঘর নিজেরা ঠিক করে লিখতাম। যাদের ঘরের প্রয়োজন নাই তারাও অনেকেই এই ঘর নিয়ে নিছে। হয়তো তখন বিশেষভাবে কারোর সঙ্গে আপনার থাকে না যে একটু ক্ষমতা দেখিয়ে নিয়ে নেওয়া হয়। কিভাবে ঘর বরাদ্দ হয়েছে আর কারাই বা পেল, তদন্তের আশ্বাস জেলা প্রশাসকের। সংশ্লিষ্ট ইউনিয়ন এবং এসিডেন্টের মাধ্যমে তদন্ত করে যদি ওগুলো কারণে বরাদ্দ দেওয়া থাকে তাহলে, এবং তারা যদি না থাকে সেই বরাদ্দগুলো বাতিল করে আমরা নতুন করে আবার উপকারভোগী বাছাই করব। আশ্রয়নের ঘর হস্তান্তরের আগেই ফাটল দেখা দেয়, সেগুলো সংস্কার করে পুনরায় বরাদ্দ দেয় প্রশাসন। সাবরিনা লিজা, যমুনা নিউজ। এই ছিল সংবাদ সারা দেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।